আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত যে বই আছে পুরো বই থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ সমাধান করব। তোমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা হোক অথবা বার্ষিক পরীক্ষা হোক, আশা করা যায় এইখান থেকে শতভাগ তোমাদের কমন থাকবে এবং এইখান থেকে দুই একটা চ্যাপ্টার বাদ যাবে। কেননা আমি যে আসলে আমার ব্যাচটা পড়াই অফলাইনে, ওদেরকে আমি যে পরীক্ষাটা নিচ্ছি এটা হচ্ছে ওদের বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আসলে। তো এই বার্ষিক পরীক্ষাতে ওদের সবগুলো চ্যাপ্টার নেই। তো যে চ্যাপ্টার গুলো আছে তার উপর ডিপেন্ড করে আসলে পরীক্ষাটা নেওয়া হয়েছে। এই কারণে দুই একটা চ্যাপ্টার কিন্তু স্কিপ করা হয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, হয়তো এখান থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবা। তো পুরোপুরি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবারই অনেক কাজে দিবে। মাত্র 40টা এমসিকিউ, ইনশাআল্লাহ ব্যাখ্যা সহ আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই দেখো এক নাম্বার যে প্রশ্নটা, এক নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে গসাগু এর পূর্ণরূপ কি? গসাগু অথবা লসাগু যে কোনো একটা থাকতে পারে। তো গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বি নাম্বার এইটা। আর লসাগু এর পূর্ণরূপটাও আমি বলে দিতেছি, সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এগুলা তোমরা মনে রাখবা। লসাগু গসাগু এগুলা কিন্তু শুধু সিক্স এর পড়া না, এটা কিন্তু সারা জীবনের পড়া, কমন সেন্সের ব্যাপার, এগুলা কিন্তু সব সময় মনে রাখতে হবে। তো এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন, 12, 18, 48 এর গসাগু কত? তো গসাগু এবং লসাগু জিনিসটা আগে বুঝতে হবে। লসাগু মানে হচ্ছে কমনও নিতে পারবা, আনকমন নিতে পারবা। আর গসাগু হচ্ছে শুধু কমন নিতে পারবা। তো চলো প্রথমে আমরা 12, 18 তারপরে 48-এর এটার গসাগু বের করার আমরা চেষ্টা করব, মানে শুধু কমন কি আছে এগুলোর মধ্যে। তো প্রথমেই দেখো, এখানে হচ্ছে 12 ছিল, 18 ছিল, 48 ছিল। তো প্রথমেই যদি আমরা 12 এর লসাগু বের করি, 2 দিয়ে সবার ছোট সংখ্যা দিয়ে আমরা ট্রাই করব। 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিব, 3 দুগুণে 6, আর দেওয়ার দরকার নাই। এরপরে আমরা 18 ট্রাই করব, 18 2 দিয়ে 9 দুগুণে 18, এরপরে 3 দিয়ে 3 তিরিক্ষা 9, আর দেওয়ার দরকার নাই। এরপরে 48 2 দিয়ে দিলে 24 দুগুণে 48, 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, এগুলো তোমরা জানো। আরো দিতে পারি 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। তো এবার আমরা এই সবগুলাকে লেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা 48 এটা লিখি, 2 গুণ 2 গুণ 3। তারপরেরটাকে আমরা যদি লেখার চেষ্টা করি, 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 3 গুণ 3। এরপরে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2 গুণ হচ্ছে 3। খেয়াল করো, এখন দেখো এগুলোর মধ্যে কমন কি। দেখো এই লাইনে 2 কমন, এই দ্বিতীয় লাইনে কোনো কিছু কমন আছে দেখো তো? কোনো কিছুই কমন নাই। তৃতীয় লাইনে দেখো 3 3, আর এইখান থেকে 3 নিতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে এই দুইটা 3 আর এই একটা 3, মানে 3 সারিতেই কমন থাকতে হবে। সহজ কথা, 3 সারিতেই আমার কমন থাকতে হবে, তাহলে আমি সেটা নিতে পারবো। তো এইখানে এই 3টা 3 থেকে একটা 3, তার মানে এইখানে একটা 2 গুণ এর সাথে হচ্ছে একটা 3, তার মানে 2 আর 3 গুণ করলে হয় 6। তার মানে আমাদের গসাগু হচ্ছে, নির্ণেয় গসাগু হচ্ছে 6। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে 6। মনে রাখতে হবে যে শর্টকাট শেখার আগে আমাদের অ্যাকচুয়াল যে নিয়ম সেটা আমাদের শিখতে হবে। তুমি শর্টকাট কয়টা অঙ্ক শিখতে পারবা? কয়টা নিয়ম তুমি মনে রাখতে পারবা? তুমি যদি অ্যাকচুয়াল নিয়মটা পারো, শর্টকাট তুমি অটোমেটিক বের করতে পারবা। একটা সময় তুমি নিজেই বের করতে পারবা, টিচারের হেল্প লাগবে না। সো আগে প্রপার নিয়মটা বুঝতে হবে, প্রপার নিয়মটা আগে শিখতে হবে। তো এরপরে দেখো 3 নম্বরে বলছে 18 এর কয়টি গুণনীয়ক আছে? গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক, এইটাও তোমরা শিখে নাও, যে এটাতে অনেকেরই প্রবলেম হয়। গুণনীয়ক মানে হচ্ছে 18 এর গুণনীয়ক বলছে না, এর মানে হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে এই 18 কে ভাগ করা যায়। 1 দিয়ে, 2 দিয়ে, তারপরে 9 দিয়ে, 6 দিয়ে, 3 দিয়ে, এগুলা দিয়ে কিন্তু 18 কে ভাগ করা যায়। তো এগুলা হচ্ছে গুণনীয়ক 18। আর গুণিতক কি? গুণিতক হচ্ছে, মনে করো 18 এর গুণিতক যদি বলে 18 ঘরের নামতা, যদি বলে 5 এর গুণিতক, তাহলে 5 ঘরের নামতা পড়বা। 5 এর গুণিতক যদি বলে, গুণিতক কোনগুলো হবে? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। হ্যাঁ,
এইগুলা হচ্ছে 5-এর গুণিতক, আর গুণনীয়ক মানে এই সংখ্যাটা কত কত দিয়ে ভাগ করা যায়। তো 18 এর গুণনীয়ক কয়টা দেখো, সহজ ব্যাপার। 1 গুণ 18, 2 গুণ 9 দুগুণে 18, 3 6 18, আর কি আছে? আর নাই। তাহলে দেখো তো গুণনীয়ক কয়টা, 1 2 3 4 5 6, টোটাল কয়টা? 6টা আমার গুণনীয়ক। দেখো তো আছে কিনা। 3 নাম্বার দেখো, 18 এর গুণনীয়ক কয়টা? 6টা। এই যে অ্যান্সার হবে 6। 4 নাম্বার প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 135, গসাগু 5 হলে সংখ্যা দুইটির লসাগু কত? বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কটা কিন্তু আসে, এমসিকিউটা আসে। তো এটা একটু শিখে নাও তোমরা, খুবই সহজ ব্যাপার। গুণফল দেওয়া, গসাগু দেওয়া, লসাগু বের করতে বলছে। তো নিয়মটা হচ্ছে, দেখো সূত্রটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি লসাগু গুণ গসাগু ইকুয়াল হইল গুণফল। এত কিছু লিখলাম না, জাস্ট শর্টকাট বোঝার জন্য। তো দেখো, এই একটা সূত্র যদি তোমার জানা থাকে, তুমি এখান থেকে 3টা জিনিসের মান বের করতে পারবা, লসাগু, গসাগু এবং গুণফল। আগে পরে করে তুমি কিন্তু 3টা জিনিসের মানই তুমি বের করতে পারবা। এবং যে জিনিসটারই মান বের করতে বলুক না কেন, অন্য দুইটার মান তোমার কাছে দেওয়া থাকবে। মনে করো এই দুইটা দেওয়া থাকলে গসাগু বের করা যাবে, এই দুইটা দেওয়া থাকলে গুণফল বের করা যাবে। ঠিক আছে? তো দেখো এখানে কিসের মান আমার কাছে দেওয়া ছিল, আমার কাছে গুণফল দেওয়া 135। তাহলে এই যে গুণফল হচ্ছে 135, আর আমার কাছে কি দেওয়া ছিল, আমার কাছে দেওয়া ছিল কি দেওয়া ছিল, আহ গসাগু দেওয়া ছিল। তো লসাগুর মান বের করতে হবে, লসাগু আমরা ঠিক রাখবো, কিন্তু গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 5। তাহলে লসাগু আমরা বাম পাশে যদি রাখি, তাহলে 135 ভাগ 5 দিব। এটাকে কাটাকাটি যদি করি, 5 দুগুণে 10, এখানে 3 থাকে, 35, 5 7 35, 27 অ্যান্সার। দেখো অ্যান্সার হবে কত? 27। দেখো তো আছে কিনা, এই দেখো 27, সি নাম্বার। তো আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো। এরপরে অনুপাত কি, অনুপাত একটা ভগ্নাংশ, মুখস্থ করে ফেলবা। এই যে ব্যাপারটা এমন, এই যে দেখো 5:3, এটাকে ইংরেজিতে বলে ইস্টু, বাংলায় বলে অনুপাত। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, 5/3। তো এই অনুপাত একটা কি, আসলে এটা একটা ভগ্নাংশ। দেখো ভগ্নাংশ আকারে হয়েছে। তো এরপরে দেখো 7 নাম্বার প্রশ্ন, 3:5 এর ক্ষেত্রে 3 কি? 3টা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা হলো পূর্ব রাশি, পরে যেটা থাকে সেটা হচ্ছে উত্তর রাশি। তো 3 হবে কি, পূর্ব রাশি। দাগাও পূর্ব রাশি। কোনটি গুরু অনুপাত? কোন অনুপাতের, যে অনুপাতের প্রথম সংখ্যাটা বড় পরেরটা ছোট, তাকে বলা হয় গুরু অনুপাত। আর প্রথমটা যদি ছোট এবং পরেরটা যদি বড় হয়, তাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 6:4। 1:1 এটা কোন ধরনের অনুপাত? দেখো দুইটা অনুপাতে যদি সেম হয়, ওটা হবে একক অনুপাত। কি হবে? একক অনুপাত। তো 3 রকমের অনুপাতই কিন্তু উদাহরণ সহ তোমাদের বুঝাই দেওয়া হইলো। তো মনে রাখবা যে 500:500 যদি থাকে, মানে 500:500 যদি থাকে, মিলে গেলেই, আগে পরে মিল থাকলে সেটা হচ্ছে একক অনুপাত। তো এরপর দেখো এরপরের প্রশ্ন, 15 কেজি চাউলের দাম 300 টাকা হলে 8 কেজি চাউলের দাম কত? একদম বাচ্চাদের পড়া। তো এটা আশা করি তোমরা সবাই পারবা। তারপরে আমি যদি একটু শর্টকাট তোমাদের দেখাই, এখানে পাশেই যদি একটু শর্টকাট করি, যে 15 কেজি চালের দাম 300, এই যে এরকম মনে মনে করবা, 15 কেজি চালের দাম 300। এরপরে কত? 1 কেজি চালের দাম 300 ভাগ 15 থেকে ছোট হইলে কি হয়, এখানে এটা থেকে যদি ছোট হয় দ্বিতীয় লাইনে, এখানে ভাগ হবে কত? 15। এরপরে কত কেজি চালের দাম বলছে? এরপরে বলছে 8 কেজি। তাহলে 8 কেজি চালের দাম হবে 300, এটা যাবে উপরে, নিচে যাবে 15। 15 দিয়ে 30 কে কাটো, 15 দুগুণে 30, আর একটা শূন্য থাকে। তাহলে 8 দুগুণে 16, আর এই যে একটা শূন্য, 160। দেখো 160 আছে কিনা, 160 দেখো আছে কিনা, এই দেখো খ নাম্বার। অ্যান্সার কত? 160 টাকা। এটা গেল। এরপরে দেখো 5000 এর 8% সমান কত? এটা তুমি ক্যালকুলেটরের সমান 5000 গুণ 8% দিতে পারো, ডিরেক্ট অ্যান্সার বের হয়ে যাবে। আর যদি এখানে শিখতে চাও তাহলে তাও শিখে নাও যে এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করে। 5000 এর 8%, 5000, ওই যে এর বলছে না, এর মানে হলো গুণ। হ্যাঁ, এই যে এর মানে হচ্ছে গুণ। তো গুণ 8% মানে হলো কি জানো?
8/100, পার্সেন্ট মানে কি 100, তাহলে 8% মানে 8/100 লেখা যায়। তো এবার কি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 5 আর 8 গুণ করলে হয় 5 8 40, তার সাথে 1 শূন্য 400, তাহলে অ্যান্সার কত হবে 400। বি নাম্বার, 0.25 কে শতকরায় প্রকাশ করো। শতকরা মানেই কত 100, তো ক্যালকুলেটরের সাথে এই 0.25 তুলো আগে, দেখো 0.25 চাপলাম, গুণ এর সাথে জাস্ট 100 দাও, 100 সমান চাপো, কত হবে 25, অ্যান্সার হবে 25%। মনে রাখতে হবে যখনই 100 গুণ করবা অ্যান্সারে কিন্তু পার্সেন্ট দিতে হবে। তো এমন একটা অপশন থাকতে পারো যে শুধু 25, সেটা দাগালে কিন্তু হবে না, শতকরায় মানে অবশ্যই ওই যে পার্সেন্ট থাকতে হবে, তাহলে অ্যান্সার হবে 25%। এরপর দেখো যে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষার মোট নম্বর 600 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত। তো ইউসুফের প্রাপ্ত নম্বর তার মানে খুবই সিম্পল একটা ব্যাপার। দেখো এখানে কি জায়গা আছে, আমরা এই পাশেই করে দিব। দেখো কি বলছে যে ইউসুফের তাহলে পরীক্ষার মোট নাম্বার কত, দেখো 600 লেখো, ইনটু এর মধ্যে ইউসুফ কত পার্সেন্ট মার্ক পাইছে, 70% মার্ক, তাহলে আগেরটার মতোই। তাহলে আমরা জানি 600 গুণ 70% মানে 70/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 6 7 হচ্ছে 42, আর এই যে এখানে হচ্ছে 1 শূন্য বাকি থাকে, তাহলে 420। দেখো 420 আছে কিনা, এই দেখো সি নাম্বার হচ্ছে 420। ঠিক আছে, তো 13-র অ্যান্সার হবে 420। 14 নাম্বার প্রশ্ন দেখো, 7/9 PQ রাশিটিতে PQ এর সহগ কত। সহগ মানে সাথী, সাথে যেটা থাকে, তার মানে PQ এর সাথে কোনটা আছে 7/9, তার মানে অ্যান্সার কি হবে PQ এর সহগ 7/9। দেখছো বাচ্চাদের পড়া, একটু খেয়াল করলেই কিন্তু তোমরা সবই পারবা। সহগ মানে হচ্ছে সাথী, সাথে যেটা থাকে, তার মানে PQ এর সাথে আছে 7/9। এক্স এবং ওয়াই এর সমষ্টির অর্ধেক কত। তো এক্স ও ওয়াই এর সমষ্টি দেখো, এক্স ও ওয়াই এর সমষ্টি হইলো এক্স প্লাস ওয়াই, তার অর্ধেক বের করতে বলছে, মানে 2 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার হবে এইটাই, এক্স প্লাস 2 ভাগ এক্স প্লাস ওয়াই ভাগ 2। দেখো কোনটা, এই যে এক্স আর ওয়াই এর সমষ্টি হইলো এক্স প্লাস ওয়াই, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, অর্ধেক মানেই 2 দিয়ে ভাগ, অ্যান্সার হবে এ। 16 নাম্বার প্রশ্ন, 7a⁴ ইন্টু এ স্কোয়ার এ, এর সূচক কোনটা। এর সূচক মানে হচ্ছে পাওয়ার, সূচক পাওয়ার শক্তি ঘাত, ঠিক আছে একই কথা, মানে পাওয়ার আর কি। তো এখানে এর সূচক কত, তো আমরা যদি এটা একটু করার চেষ্টা করি, যে জিনিসটা এমন আছে 7a⁴ ইন্টু কত এ স্কোয়ার, ঠিক আছে এইটা আছে। তো এইখানে ব্যাপারটা কি, এই 7টাকে ফেলে দাও, এই 7-এর কোনো কাজ নাই, হ্যাঁ। তো এই আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয়, বেস যদি এক হয়, বেস যদি এক হয়, নিচে এটা হচ্ছে বেস, ইংরেজিতে বেস বলে, বাংলায় বলে ভিত্তি। তো বেস যদি এক হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যায়, তো 2টা এ থেকে একটা এ হবে, 4 হবে, গুণের জায়গায় হবে যোগ, আর এই যে 2, এই যে 2, তাহলে a⁴ কত হয় 6 হয়। এখন প্রশ্নে তোমাকে বলছে এ এর সূচক কোনটি। এখন অ্যান্সারে কিন্তু শুধু 6 আছে, আবার a⁴ আছে, যেহেতু বলে দিছে এ এর সূচক কি, তার মানে এ আর হবে না, অ্যান্সার হবে 6। অ্যান্সার হবে কত 6। অনেকে কিন্তু এখানে a⁴ দাগাবে, তাদের কিন্তু হবে না, মাইন্ড ইট, এগুলো একটু মনে রাখবা, এগুলো কিন্তু খুবই ট্রিকি ব্যাপার, এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো বেসিক, এগুলো ভালো মতো শিখতে হবে। তো অ্যান্সার হবে আমাদের 6। 17 নম্বর প্রশ্ন, a⁴x ইন্টু a⁴n ইকুয়াল কত। একটু আগে বলছি বেস যদি এক হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে 2টা এ থেকে একটা এ হবে, আর x যোগ হবে n, তাহলে a x যোগ n, তাহলে অ্যান্সার হবে বি। এরপরে 18 নম্বর প্রশ্ন, x এর মান 2, y এর মান -3, z এর মান -4 হলে
এটা এর মান কত। তার মানে যেখানে এক্স আছে সেখানে 2 বসাবা, ওয়াই এর জায়গায় -3 বসাবা, জেড এর জায়গায় -4 বসাবা, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। চলো আমরা অঙ্কটা করি। তো আমরা কি কি দেওয়া আছে আগে লিখবো। এক্স এর মান 2, এক্স ইকুয়াল হচ্ছে 2, ওয়াই ইকুয়াল হচ্ছে -3, জেড ইকুয়াল হচ্ছে -4। আর আমাকে মান বের করতে বলছে 3x - 3y মাইনাস হচ্ছে 3z। জাস্ট মান বসাও, মানগুলো জাস্ট বসিয়ে দাও, তাই হয়ে যাবে। 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান কত -3। মাইনাস মান বসাতে হলে অবশ্যই ব্র্যাকেট দিবা। এরপর 3 ইন্টু জেড এর মান কত, আবার -4। 3 দুগুণে 6, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, আগে চিহ্নের কাজ করতে হবে। প্লাস আগে দিয়ে নিলাম, 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস দিব, 3 4 দিব 12। তাহলে দেখো 12 আর 9 হচ্ছে 21, 21 আর 6 হচ্ছে 27। এটাই অ্যান্সার। তোমার যদি যোগ মুখে মুখে যোগ করতে প্রবলেম হয়, তুমি তিনটা একসাথে ক্যালকুলেটরে চাপবা, এরপরে সমান চাপবা, অ্যান্সার এসে পড়বে। তাহলে এটার অ্যান্সার কত হবে 27। দেখো তো 27 আছে কিনা। 18 নাম্বার দেখো, অ্যান্সার হচ্ছে 27। এরপরে দেখো 19 নাম্বার প্রশ্ন, ঠিক আগেরটার মতোই। এর মান যদি 2 হয়, বি এর মান যদি বি ইকুয়াল যদি 1 হয়, তবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 8। এটা ঠিক কিনা, এটা সমান এটা কিনা, এটা সমান এটা কিনা, মানে এটা বহুপদীমূলক একাধিক অ্যান্সার হবে। তো আমরা আগে আবার মানগুলো লিখবো আগের অঙ্কটার মতোই। এর মান কত দেওয়া, a ইকুয়াল 2, বি ইকুয়াল কত 1। ঠিক আছে, এইবার আমরা কি করব, এবার আমরা প্রথম যে রাশিটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার, তো দেখো এর জায়গায় আমরা বসাবো 2 প্লাস বি এর জায়গায় বসাবো 1, তার উপরে দিব হোল স্কোয়ার। 2 আর 1 যোগ করলে হয় 3, তার উপরে স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার মানে কি, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার, 3 দুইবার লিখলাম। আর 3 3 কত 9। এখন আমার প্রশ্নে দেখো, প্রশ্নে এটার মান কত হইছে 8 হইছে। এখন এইখানে সহজ একটা ব্যাপার আছে, এই ট্রিকগুলো তোমরা পরীক্ষার মধ্যে খাটাতে পারো, যে এই একটা যখন তুমি বাদ ফালাইতে পারছো মানে এটা হবে না, তার মানে নিঃসন্দেহে অ্যান্সার হবে পরের দুইটা। কেননা প্রত্যেকটার মধ্যেই দুইটা অ্যান্সার আছে। দেখো প্রত্যেকটার মধ্যেই দুইটা অ্যান্সার আছে, আর যেখানে যেখানে এক আছে ওইটা বাদ, এটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, তাহলে অ্যান্সার হবে কোনটা 2 আর 3। পরের দুইটা আমার করার দরকারই নেই। ব্যাপারটা বুঝতে পারছো, তোমার সময় বেঁচে গেল। আমি তারপরেও করে দেখিয়ে দিব যে আসলে ব্যাপারটা কি হবে। তো এরপরের সমীকরণটা ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এরপরটা ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ারের মান কত 2 এর উপর স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত 1 এর উপর স্কয়ার। ঠিক আছে, তো 2 এর উপর স্কয়ার মানে কত 2 দুইবার মানে 2 দুগুণে 4, মাইনাস হচ্ছে 1 এর উপরে পাওয়ার যদি 1 কোটিও থাকে তার মান একই হবে। 4 থেকে 1 গেলে অ্যান্সার হবে 3। এই দেখো এটাও ঠিক আছে। এবার কত a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তো এর মান কত, এর মান হচ্ছে 2, বি এর মান কত, বি এর মান হচ্ছে 1 এর উপরে হোল স্কয়ার। 2 থেকে যদি 1 যায় তাহলে থাকে 1, তার উপরে স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1। দেখো তো ঠিক আছে কিনা, এইটাও ঠিক আছে। তাহলে নিঃসন্দেহে অ্যান্সার কত হবে 2 আর 3। আমি কিন্তু পুরো প্রসেসটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই যে অ্যান্সার হবে 2 আর 3। এই যে দেখো, এরপরে দেখো 20 নাম্বার প্রশ্ন, 5a প্লাস 3b এবং 2a মাইনাস 7b এর যোগফল কত। তো চলো এটা যোগ করি, এটা এমনি প্রশ্ন মুখে মুখে করা যায়, তারপরে আমি পুরো ব্যাপারটা দেখাই দিতেছি। দেখো কি কি ছিল, 5a প্লাস 3b, 5a প্লাস 3b এটাকে যোগ করতে বলছে 2a মাইনাস 7b, 2a মাইনাস 7b। ঠিক আছে, তো ব্র্যাকেট উঠাও, 5a প্লাস 3b প্লাসে প্লাসে প্লাস 2a প্লাস মাইনাসে মাইনাস 7b। তো দেখো 5টা a আর 2টা a, 5 আর 2 7টা a,
-7টা থেকে -7টা বি থেকে 3টা বি চলে গেলে যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 7টা থেকে 3টা গেলে 4টা বি থাকে, তাহলে অ্যান্সার হবে 7a - 4b। দেখো তো আছে কিনা, 7a - 4b কোথায়, এই যে 7a - 4b। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এবার আসো, এইবার হচ্ছে আমরা কি করব, 21 নম্বর প্রশ্নটা দেখব, যে নিচের কোনটি সদৃশ পদ নির্দেশ করে। সদৃশ পদ মানে হচ্ছে দেখতে একই রকম, মানে চেহারা একই রকম, বুঝতে পারছো? সদৃশ পদ মানে হচ্ছে দেখতে একই রকম, আর বিসদৃশ পদ মানে হচ্ছে দেখতে একরকম নয়, আলাদা। তো দেখো তো এই চারটা অপশনের মধ্যে দেখতে কোনটা একই রকম, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসবে। কোনটা দেখতে একই রকম, দেখো দেখো তো, এইটা এইটা সেম জিনিস, একটা সংখ্যা পরে এক্স স্কোয়ার, একটা সংখ্যা পরে এক্স স্কোয়ার, প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট না। দেখবা যে চেহারা এক কিনা, দেখো অন্য কোনোটাই চেহারা মিলে না, এখানে এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই মানে এক্স, কোনটা কোনটার সাথে মিলে, শুধুমাত্র এইটা মিলে, তাহলে অ্যান্সার হবে এইটা। 22 নম্বর প্রশ্ন, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 হবে, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস y, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্র একটা জাস্ট। এরপরে 23 নম্বর প্রশ্ন, এই সমীকরণের বীজ কত? অনেকে বুঝে না যে বীজ কি, বীজ, মূল, সমাধান একই কথা, তার মানে এটাকে সমাধান করতে বলছে, x এর মান বের হবে, তো সমাধান করি চলো। কি আছে আমার কাছে, আমার কাছে আছে 3x প্লাস 9 ইকুয়াল 21। তো 3x ইকুয়াল হবে 21 প্লাস 9 হয়ে যাবে -9, তাহলে 3x ইকুয়াল হবে 21 থেকে যদি 9 যায়, 21 থেকে যদি 9 যায় কত থাকে বলো তো, 18। তো x যদি এই পাশে রাখি 3 6 18 হয়ে যায়, কত হয়, 3 6 18। ও সরি, এখানে একটু ভুল বলছি, 21 থেকে 9 না, আসলে মাথা ঠিক নেই। 21 থেকে 9 গেলে কত থাকে বলো, 21 থেকে 9 গেলে 12 থাকে, এখানে কত হবে 12, তাহলে 3 এখানে 12 দিয়ে যদি ভাগ করি 3 4 কত হবে 12 হবে, বাস। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে আমাদের 4, দেখো এই নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো 24 নাম্বার প্রশ্ন, 24 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিয়মের প্রশ্নগুলা। এখন প্রথমে আমাকে বুঝতে হবে যে সম্পূরক কোণ কত ডিগ্রি। সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, তার মানে ওই 180 থেকে 24 বিয়োগ দিয়ে দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। তো 180 থেকে 24 বিয়োগ দাও, বিয়োগ হচ্ছে 24, কত হয় 156, দেখো তো আছে কিনা, এই দেখো 156। তাহলে সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, যে পরিমাণটা দেওয়া থাকবে 180 থেকে ওইটা বিয়োগ দিবা। যদি বলতো 24 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে 24 বিয়োগ দিয়ে দিতাম, অ্যান্সার যা হবে তাই। এবার আসো, দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত? মনে রাখতে হবে যে পূরক কোণ কখনোই 90 ডিগ্রি থেকে বেশি হয় না। তো দুইটি কোণ মিলে পূরক কোণ হইছে, তার মানে সর্বোচ্চ এটা 90 ডিগ্রি হবে, একটা 50 একটা 40 হইতে পারে, একটা 60 একটা 30 হইতে পারে, দুইটি কোণ পরস্পর মিলে পূরক, তার মানে এটা হবে 90 ডিগ্রি। পূরক কোণ মানেই 90 ডিগ্রি থেকে বড় হইতে পারবে না। একটি বইয়ের তল কয়টি? এই দেখো প্র্যাকটিক্যালি দেখাই দিই। এই দেখো এই একটা বই, আমি যদি একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই একটা বই, তাই না, নবম দশম শ্রেণীর একটা গণিত বই। তো এই বইয়ের তল কয়টা বলছে, দেখো এই উপরের এটা হচ্ছে একটা তল, এই যে নিচে এটা হচ্ছে আর একটা তল, দুইটা, তারপরে এই যে এই পাশে একটা, এইটা তিনটা, এটা একটা চারটা, এটা একটা পাঁচটা, এটা একটা ছয়টা, তাহলে একটা বইয়ের মোট তল কয়টা, ছয়টা তল। কয়টা তল, ছয়টা তল। এই যে ক্যালকুলেটর, দেখো এটার তল ছয়টা, 1 2 3 4 5 6, তাহলে ক্যালকুলেটরের তল ছয়টা।
মোবাইল দিয়ে ভিডিও করতেছি, মোবাইলেরও তল 6টা। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো এইবার আমরা 26 আমাদের শেষ, 6টি তল থাকে। 27 নম্বর প্রশ্ন দেখো, চাঁদার সাহায্যে আঁকা যায় নিচের কোনগুলা? চাঁদার সাহায্যে 45 ডিগ্রি আঁকা যায়, এটা ঠিক। 155 ডিগ্রি আঁকা যায়, এটা ঠিক। চাঁদার সাহায্যে সর্বোচ্চ 180 ডিগ্রি আঁকা যায়, তাহলে 155 তো অবশ্যই আঁকা যাবে। আর বৃত্ত কি আঁকা যাবে? দেখো তো চাঁদাটা কেমন হয়, একটু খেয়াল করো তো। এই দেখো চাঁদাটা কেমন হয়, দেখো এই যে চাঁদাটা এইরকম হয়, ঠিক আছে? চাঁদাটা অর্ধবৃত্তাকার। চাঁদাটা তো এইরকম না, এরকম যদি হইতো তাহলে এটা বৃত্ত হইতো, বৃত্ত আঁকানো যাইতো। চাঁদাটা তো পুরা গোল না, চাঁদাটা হইলো অর্ধেক। এর জন্য কি হবে? বৃত্ত আঁকানো যাবে? যাবে না। তার মানে অ্যান্সার হবে 1 আর 2। দেখো অ্যান্সার হবে আমার 1 আর 2। দেখো এই যে 1 আর 2। 28, 29, 30 এই 3টা প্রশ্নই তোমার থাকবে, তুমি যে পরীক্ষায় দাও না কেন স্কুলে, 100% শিওর। হুবহু না থাকলেও সেম এই নিয়মের প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে, গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয়। দেখো খুব ভালো মতো বুঝো, 3 মার্ক কনফার্ম এখানে। 4, 5, 8, 7, 12 সংখ্যাগুলোর প্রচুরক কোনটা? এখন প্রচুরক কি? প্রচুরক মানে হলো যে সংখ্যাটা অধিকবার থাকে, মানে বারবার আসে, একের অধিকবার থাকে, সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে দেখো তো 4 একবার, 5 একবার, 8 একবার, 6 একবার, 7 একবার, 12 একবার। এখানে কি কোনো সংখ্যায় রিপিট হইছে? কোনো সংখ্যায় কি দুইবার আছে? যদি 4 দুইবার থাকতো 4 প্রচুরক হইতো। 5 যদি 5 বার থাকতো 5 প্রচুরক হইতো। মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক। তো এখানে তো কোনো সংখ্যায় রিপিট হয় নাই, তাহলে এটার অ্যান্সার কি হবে? প্রচুরক নেই। দেখছো কেমন প্যাচ দিছে? অনেকে মনে করবে যে প্রশ্ন মনে হয় ভুল বা বুঝতে পারবে না, প্রবলেম হবে, কিন্তু এখানে অ্যান্সার প্রচুরক নাই, আমি প্রচুরক নাই দাগাবো। শেষ। 29 নম্বর প্রশ্ন, 4, 6, 7, 9, 12 সংখ্যাগুলোর মধ্যক কোনটা? 100% ইম্পর্টেন্ট, আসবেই, মিস নাই। মধ্যক নির্ণয় আসবেই। কিভাবে? দেখো, প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো যদি এলোমেলো থাকে সেগুলোকে সাজাইতে হবে সিরিয়ালি। দেখো তো এই অঙ্কগুলা কি এলোমেলো আছে? 4, 6, 7, 9, 12 নিচ থেকে উপরের দিকে সাজানো আছে না? এখানে আর কিছু করতে হবে না। এইবার মধ্যক নির্ণয় করার জন্য, মধ্যক মানে মাঝখানে কোনটা, মধ্যক নির্ণয় করার জন্য দুই পাশ থেকে সমানভাবে বাদ ফেলবা সংখ্যাগুলা। দেখো এই পাশ থেকে দুইটা বাদ দিলাম, এখান থেকে দুইটা বাদ দিলাম, তাহলে মাঝখানে থাকে কত? দেখো তো একাই থাকে কত? 7 থাকে, ঠিক আছে? মাঝখানে কত থাকে? 7। তার মানে মধ্যক কত? নিঃসন্দেহে 7। এইবার মনে করো তোমার মনে প্রশ্ন, স্যার দুই পাশ থেকে সমানভাবে বাদ ফালানোর পরে আমি মাঝখানে দেখলাম দুইটা সংখ্যা আছে, একটা 6 আর একটা 7, তখন কি করব? তখন এই দুইটা যোগ দিবা, 2 দিয়ে ভাগ দিবা, ওইটাই মধ্যক হবে। দেখবা ওইটা অ্যান্সারে আছে। তার মানে দুই পাশ থেকে সমানভাবে বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি যে মাঝখানে দুইটা সংখ্যা আছে, তাহলে ওই দুইটা সংখ্যা আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ দিব, তাহলেই মধ্যক বের হয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন, এটার গড় কত? গড় নির্ণয় করা হচ্ছে সবচেয়ে সহজ, সবগুলা যোগ দিব, 1, 2, 3, 4 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ দিব। এটা আমি করে দেখাই দিতেছি। তাহলে প্রথমে হবে 10 যোগ 9 যোগ 12, 10 যোগ 9 যোগ 12 যোগ 6 যোগ 15, ঠিক আছে? সমান চাপলাম 52, ভাগ কত হবে? 5টা সংখ্যা, 10.4। তাহলে অ্যান্সার হবে দেখো 10.4, এটা হবে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। 31 নম্বর প্রশ্ন, উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটা? উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক নিচের কোনটা? দেখো এই যে এখানে যে উদাহরণটা দিলাম, 4, 6, 7, 9, 12, দেখো তো সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5। আমি যদি এইখানে বিজোড়, এখানে আমি যদি এইখানে আরো একটা 6 দিতাম, এই যে, তাহলে এটা জোড় হয়ে যাইতো, তাহলে সংখ্যা হইতো কয়টা? 6টা। তখন কি করতাম? দুই পাশ থেকে দুইটা বাদ দিতাম, এই পাশ থেকে দুইটা বাদ দিতাম, মাঝখানে দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। তার মানে জিনিসটা কি হইতো? দেখো তো
ওইখানে আমি বুঝাইছি মধ্যপদ্বয়ের গড় বের করতাম। 2 দিয়ে ভাগ দেওয়া মানেই ওইটা গড়, সংখ্যা দুইটা 2 দিয়ে ভাগ দিছি, ওইটাই আমার কি হবে, গড় হবে। তাহলে বুঝতে হবে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো মধ্যপদ্বয়ের গড় করতে হবে। এবার আসো, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও বেধ আছে, এটা সঠিক। নির্দিষ্ট আকার আছে, এটাও সঠিক। কিন্তু একটি মাত্র প্রান্ত থাকে, এটা ঠিক না। প্রান্ত একাধিক থাকতে পারে, প্রান্ত একটা থাকে না, প্রান্ত একাধিক থাকে। সো অ্যান্সার হবে আমার 1 ও 2। এবার বলছে 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত। এই দেখো, সেম প্রশ্ন, এখানে বলছিল সম্পূরক কোণ, এখানে বলছে সম্পূরক কোণের অর্ধেক কত। প্যাচ দিয়ে দিছে, কোনো ব্যাপার না। প্রথমে তোমরা কি করবা, 72 ডিগ্রির সম্পূরক কিভাবে বের করা শিখাইছি। 180 থেকে বিয়োগ দিবা কত, 72। এইবার এইটার এই সম্পূরক কোণের অর্ধেক কত, তো এই যা বের হইছে এটারে 2 দিয়ে ভাগ দাও। অ্যান্সার কত হবে, 54 ডিগ্রি। কত হবে, 54 ডিগ্রি। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত। বিপরীত মানে হচ্ছে বিপরীত কোণ। তোমাকে যদি বলে 500 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, তুমি 500 দাগাবা। যদি বলে 50 ডিগ্রির বিপরীত কোণ কত, তুমি 50 ডিগ্রি বলবা। যদি বলে 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ 60 ডিগ্রি। তার মানে যা বলবে তাই আনসার। আশা করি বুঝতে পারছো। এরপরে 35 নম্বর প্রশ্ন, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলে, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 2টি বাহু সমান 1টি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, কোনোটির সাথে কোনোটির মিল নাই, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। চাঁদার আকৃতি কিরূপ। চাঁদা, আমি একটু আগে চাঁদা কিন্তু একে বুঝাইছি। চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার। এই দেখো, চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার। চাঁদা কিন্তু এই যে এতটুকু হয়, এই যে এরকম হয়। চাঁদা হচ্ছে এই যে এরকম হয়। তাহলে এটা কি বৃত্তাকার হইলো, এটা অর্ধবৃত্তাকার, মানে অর্ধেক, বৃত্তের অর্ধেক। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি, এই যে অর্ধবৃত্তাকার। এরপরে দেখো, চাঁদা ব্যবহার না করে কোন প্রকারের কোণ আঁকা যায়। 60 ডিগ্রি কোণ আঁকা যায় চাঁদা ছাড়া। চাঁদা ছাড়া 60 ডিগ্রি আঁকা যায়, 90 ডিগ্রি আঁকা যায়, 45 ডিগ্রিও আঁকা যায়। ঠিক আছে, কিভাবে দেখো, 60 ডিগ্রি তোমরা আঁকতে মনে হয় পারো সবাই। এই যে এইভাবে প্রথমে একটা দাগ নিতে হয়, এই যে, তারপরে যে কোনো একটা মাপ নিয়ে কাটতে হয়, ওই মাপে এখান থেকে কাটতে হয়, তারপর এখান থেকে যোগ করতে হয়। কত হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। এবং এইখান থেকে আরো একটা কথা তোমাদের বলতে চাই আমি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর মূল বইয়ে 1 থেকে 9 পর্যন্ত যে সম্পাদ্যগুলো আছে এবং কাজের যে সম্পাদ্যগুলো আছে তার উপর কিন্তু একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। সেখানে একদম সম্পাদ্যের বেসিক থেকে সবকিছু বোঝানো হয়েছে। আশা করি ভিডিওটা দেখলে তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা এবং ওইখান থেকে 10 মার্ক তোমরা নিশ্চিত করতে পারবা। আমি ভিডিওর লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আই বাটনে দিয়ে দিব, তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো। এরপরে আসো 38 নম্বর প্রশ্ন, 4x = 8 সমীকরণের মূল কোনটা। আমরা জানি মূল মানে কি, মূল মানে হচ্ছে সমাধান করতে বলছে। তাহলে কি বলছে আমাকে দেখো, 4x = 8, তাহলে x হবে 8/4। তাহলে x কত হবে, 4 দুগুণে 8। কত হবে, 4 দুগুণে 8। তাহলে অ্যান্সার কত হবে, 2। এই যে 2। 39 নম্বর প্রশ্ন, যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়। x এর দ্বিগুণ মানে কি, 2x, এর সাথে যদি 3 যোগ করি, 3 যোগ করলাম, যোগফল হবে 9, তার মানে সমান হবে 9। তাহলে x এর মান কত, তাহলে x এর মান বের করি আসো। তাহলে 2x, 9 বিয়োগ হবে 3, তাহলে 2x, 9 থেকে 3 গেলে হয় 6। তাহলে x হবে 6/2, তার মানে 3 দুগুণে 6। অ্যান্সার কত হবে, 3 হবে। 2a², 2axy কোন ধরনের পদ। দেখো তো, এটার সাথে কি এটার মিল আছে কিনা। তাহলে আমি একটু আগে বুঝাইছি যে কোন পদের সাথে যদি কোনো পদের মিল না থাকে তাহলে সেটা কোন ধরনের পদ, বিসদৃশ পদ। এই যে প্রিন্টিংটা উঠে নাই, এটা হবে বিসদৃশ পদ। আর যদি মিল থাকে সেটা হচ্ছে সদৃশ পদ। দেখো তো এটার সাথে এটা মিল আছে, কোনো মিল নাই, তাহলে এটা বিসদৃশ পদ হবে। তো এই ছিল তোমাদের আমার করা আসলে 40টা প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো
হুট করে আসলে তোমাদের জন্য ভিডিওটা বানানো। এই প্রশ্নে আমি আমার স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছি। তো আশা করি তোমরা ভিডিওটা থেকে নতুন কিছু হলেও শিখতে পারছো। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। তো কারো কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবা সাবস্ক্রাইব করে অবশ্যই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।